যে পক্ষ এসে বাইরে থেকে এসে ধরল যে রুমের ভেতরে নারী পুরুষ ছিল, বাইরে থেকে যারা আসছে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তাদের ভেতরে নিজেদের ভেতরে একটা দ্বন্দ্ব ছিল, অর্থাৎ তাদেরকে ধরতে হবে এই মানসিকতাটা তাদের ছিল। মুরাদনগর নিয়ে সারা দেশে মানুষ ফুঁসে উঠল যে মুরাদনগরে কি হলো, এবং পরে আমরা দেখলাম যে মুরাদনগরের ঘটনাটি প্রশ্নবিদ্ধ, এটা আসলেই যে ধর্ষণ ছিল কিনা সেই প্রশ্নটিও সামনে এসেছে, এবং এটাকে নিয়ে একটা রাজনীতি হয়েছে। বিএনপিকে যেন একটা কালার দেয়া যায় সেরকম একটা রাজনীতিও এখানে হয়েছে। এ ধরনের ঘটনা যখন ঘটে তখন নারীর হেনস্থার চাইতে এই যে রাজনীতিকরণ এটা বেশি সামনে আসে। শেষ পর্যন্ত যে নারী হেনস্থার শিকার হয় সে আসলে তাকে নিয়ে আলোচনার বাইরে গিয়ে কোন দলের ইমেজ কতটুকু ক্ষুণ্ণ করা যায় সেই আলোচনাটা বেশি হয়। আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা শুনতে চাই, আপনি কিভাবে মুরাদনগরের ঘটনাটাকে আজকে দেখছেন? মুরাদনগরের ঘটনাটা যখন গত রাতে দৃষ্টিগোচর হলো, তারপরে আমি অপেক্ষা করছিলাম যে অনেকগুলো ঘটনা আগে জানার প্রয়োজন, কারণ যে ধরনের ঘটনা ইনস্ট্যান্ট চোখের সামনে আসছিল মনে হচ্ছিল যে অনেক জায়গায় এই আলোচনায় গ্যাপ আছে, অনেক জায়গায়। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ডটা শুরু হয়েছে, কোনো কিছু ঘটার সাথে সাথে ওইটাকে নিজেদের মতো করে একটা রূপ দিয়ে এটাকে পলিটিক্যাল এজেন্ডায় নিয়ে যাওয়া। লেটস সে গতকাল এই ফ্রেমিংটা আমি দেখলাম, দুইটা পার্টিকুলারভাবে ফ্রেমিংটা হচ্ছিল। নাম্বার ওয়ান, একজন হিন্দু নারীকে ধর্ষণ করা করেছে কে বিএনপির এক নেতা। খুবই স্ট্রেট ফরওয়ার্ড বলা হয়েছে, একদম প্রথম সারির গণমাধ্যম যারা আছে, কালের কণ্ঠ পত্রিকা, ডানে বামে কোনো কিছু না লিখে তাকে অভিযুক্ত ব্যক্তিকে লিখছে বিএনপির নেতা এই কাজটা করেছে হিন্দু নারীকে। এখন কথাটা হলো, তার মানে দেখার সাথে সাথে কি মনে হতে পারে যে যদিও আমি মেজরিটি মাইনরিটি এই শব্দগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করে আমি পছন্দ করি না, কিন্তু তারপরেও এই কনসেপ্টটা তো দাঁড় করানোর একটা চেষ্টা করা হয়েছে যে এই সময়ে মাইনরিটি একজন নারীর পর বিএনপি হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল, এটা একটা ফ্রেমিং। আর একটা ফ্রেমিং যেটা দাঁড়িয়ে গেল যে মনেই করা হচ্ছে যে বিএনপির একজন নেতা এই কাজটা করলো। উপরন্তু দেখেন ঘটনাটা কি হলো, সেই নারী আসলে সাপোর্ট পাবে কিনা বা প্রকৃতপক্ষে ঘটনাটা কি ছিল সেটা অনুসন্ধান করা হবে কিনা, এই দিকে দৃষ্টিটা না গিয়ে দৃষ্টিটা গেল এইটাকে কেন্দ্র করে কি পরিমাণ রাজনীতিটা করা যাবে। এবং এই জায়গায় সুস্পষ্টভাবে একটা অপরাধ হয়ে গেছে। লেটস সে আমি ধরলাম যে এটা ধর্ষণ হয় নাই, ধর্ষণ না হলে অন্য কোনো কিছু ঘটেছে, অথবা পরকীয়ার মতো কথাও কিছু জায়গা থেকে আলোচনায় আসছে, সেই কনক্লুসিভ রিমার্কে আমি যাব না। কিন্তু প্রেক্ষাপট যেটাই হোক না কেন, ওই নারীর ভিডিও ধারণ করা হয়েছে, ছবি তোলা হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম, সো এটা সবারই আসলে জানা থাকাটা জরুরি। বাংলাদেশে অনেকগুলো আইন আছে, এই প্রত্যেকটা আইনের ভায়োলেশন ঘটে গেছে। মানে ওই জায়গায় কি ঘটেছে, লেটসে ধর্ষণ হয়েছে অথবা হয় নাই, অথবা কোনো কিছুই হয় নাই, অথবা মেয়েটার দোষ কিংবা যারা অভিযুক্ত তাদের দোষ, যেটাই হোক না কেন, কেউ যে একজন নারীর ছবি এইভাবে তুলতে পারে না এবং সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতে পারে না, এইটা অনেকেই জানে না। এবং এইটা নিয়ে যে কাজটা করা হয়েছে এইটা পুরোপুরি একটা ক্রিমিনাল অফেন্স ঘটে গেছে। তার মানে প্রেক্ষাপট যেটাই থাক, শুধুমাত্র এইটার পর ভিত্তি করে চার্জ ফ্রেম করার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। আমার কাছে মনে হয় এটা সিঙ্গেল আউট করার কোনো কারণ নাই। অতীতেও আমরা দেখছি এই সাম্প্রতিক সময়ে অনেক জায়গায় এই জাতীয় হেনস্থা করার মতো অনেক ঘটনাই ঘটছে। আবার যখন যেসব নারীরা আন্দোলনের অংশ ছিল তাদেরকেও বিভিন্নভাবে, যারা আন্দোলন বিরোধী ছিল তারাও বিভিন্নভাবে তাদের ছবি নিয়ে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। এবং জুলাই গণ অভ্যুত্থানের যে আমরা এত কথা বলি, এই গণ অভ্যুত্থানের খুবই সামনের সারির অংশ ছিল নারীরা, তাদের ডিরেক্ট কন্ট্রিবিউশনটা ছিল। কিন্তু আন্দোলনটা শেষ, নারীদেরকে কর্নার করে ফেলা হলো এবং বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে, সাইবার বুলিং বিভিন্নভাবে বেড়েছে, কিন্তু সেটা প্রোটেক্ট করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। সেই অনুপাতে ব্যবস্থাটা নেওয়া হয় না, এবং না হওয়ার কারণেই এই যে কাজগুলো আসছে, বিভৎস রূপ দেখা যাচ্ছে, এটা ঘটে যাচ্ছে। তারপরে একটা রিমার্কে আসি, এটা কি ধর্ষণ ছিল নাকি ছিল না, এটা আইন আদালতের মাধ্যমে প্রুভ হয়ে আসবে। তার আগে আমরা বলতে পারি না যে এটা ধর্ষণ হয়েছে কি হয় না। কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনার অন্তরালে অনেকগুলা প্যাচ আছে। যেমন যাদেরকে ওই যে ধরা হয়েছে, একজন অভিযুক্তর কথা বলা হচ্ছে, বৃহস্পতিবারের রাতের ঘটনা, এইটা গণমাধ্যমে আসার আগ পর্যন্ত ব্যাপারটা মোটামুটি মিটমাট করে নেওয়ার মতো একটা বন্দোবস্ত দেখা গেল। আবার যে পক্ষ এসে বাইরে থেকে এসে ধরল যে রুমের ভেতরে নারী পুরুষ ছিল, বাইরে থেকে যারা আসছে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তাদের ভেতরে নিজেদের ভেতরে একটা দ্বন্দ্ব ছিল, অর্থাৎ তাদেরকে ধরতে হবে এই মানসিকতাটা তাদের ছিল।
আবার আর্থিক লেনাদেনা যেটা ওই নারীদের কাছ থেকে অন্যদের কাছ থেকে ধার নেওয়ার একটা ব্যাপার ছিল, টাকা ধার নেওয়ার, কিন্তু সেই ধারটা ঠিকমতো পরিশোধ করা হয় নাই, অনেক ধরনের কথা আছে। ইয়েট আমি মনে করি যদি সত্যিকার অর্থে ধর্ষণ হওয়ার মতো কেস থাকে এটা খুব সিভিয়ারলি ডিল করা দরকার, কারণ এখন যুগ অনেক এগিয়ে গেছে। এখানে দুটি বিষয়, একটা তো হচ্ছে ডেফিনেটলি সেখানে যদি একটা রেপ কেস থাকে সেটার বিচার হইতেই হবে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাদের ছবিগুলো, মেয়েটার এই আমার যাকে নিয়ে কথা বলছে নারীর যে ছবি, এটা একটা ক্রিমিনাল অফেন্স। কোর্ট থেকে কিন্তু আদেশ দিয়েছে ছবিগুলো নামিয়ে ফেলার জন্য, কিন্তু ইতিমধ্যে যারা আপলোড করেছে এবং যারা ওখানে গেছে, ওখানে ওই ঘটনায় যারা ছিল উপস্থিত ছিল, তারাও ওখানে ভিডিও করেছে, ভিডিও করে আপলোড করেছে অশ্লীল সব ছবি। এবং এটা ভয়ানক, এটা ভয়ানক। এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তারা সদস্য, এবং যার বিরুদ্ধে অভিযোগটা উঠেছে সেও কিন্তু ওই লীগেরই অংশ ছিল এবং তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল লীগের সাথে। কিন্তু আলটিমেটলি সেটাকে ফ্রেমিং করা হলো বিএনপির নামে। বিএনপির অনেক জায়গায় অনেক নেতাকর্মী অনেক অপকর্ম করছে, এটা আমি অস্বীকার করছি না, এবং সেটার কোনটার ব্যবস্থা হচ্ছে, কোনটা সাংগঠনিকভাবে স্ট্রাকচার নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সামনের দিনে এগুলাতে কোনো ছাড় দেওয়া যাবে না। কিন্তু যে জায়গায় কাজটা ঘটে নাই, তারপরে দেখলাম গণমাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আছেন সরাসরি মানে কোনো ডানে বামে কোনো কথা লিখছে না যে এটা হতেও পারে, তারা সরাসরি লিখছে যে বিএনপি নেতাই একজন হিন্দু নারীকে এইভাবে ধর্ষণ করেছে। তার মিনিং হলো এইটা তারা আবার পোস্টগুলো সরিয়ে ফেলছে। এমনকি মূলধারার গণমাধ্যম জেসিনা আমি দেখলাম এবং কোনো সাধারণ কর্মীরা এটা করছে না। ইভেন আপনার শিবিরের সাবেক সভাপতি, ঢাকা ইউনিভার্সিটির এখনকার সভাপতিও বোধহয় এই ধরনের পোস্ট দিয়েছে, তারা এখন পর্যন্ত এটা দুঃখ প্রকাশ করেছে, আমি দেখি নাই। কিন্তু আরেকটা বড় যেটা আলাপ, কালের কণ্ঠের মতো পত্রিকা তারা যখন এটা আবার সরিয়ে ফেললো, সারা পৃথিবী জুড়ে গণমাধ্যমের কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে। একটা নিউজ যদি কোনো কারণে এইভাবে সরিয়ে নিতে হয় সেটার একটা ব্যাখ্যা দিতে হয়, কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়া এই নিউজটা যখন সরিয়ে ফেলা হলো, যে ড্যামেজটা হয়ে গেল সেই ড্যামেজটার ক্ষতিপূরণ কে দিবে? আমার মনে হয় যে আমরা এই যে প্রবণতা দেখছি গণমাধ্যমে, যে কোনো নিউজ খুবই প্রম্পট আপলোড করছে এবং করার পরে আবার উইদাউট এনি রিজন, মানে কারণ ছাড়া, কারণ ব্যাখ্যা করা ছাড়া নিউজটা ড্রপ করা হচ্ছে। এবং সেটা আরেকটি উদাহরণ আছে যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে আসিফের আজকে উপদেষ্টা আসিফের যে ঘটনাটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে। কালকের ঘটনার সাথে জেসিনা আমি যদি খুবই ছোট্ট করে আরেকটা ঘটনা বলি, পটুয়াখালীর একটা ঘটনা। গতকাল ওইটাও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সদস্য, সে ফেসবুকে পোস্ট করলো তার ওয়াইফকে বাড়ি থেকে বিএনপির লোকজন তুলে নিয়ে যাচ্ছে, হাতে বেঁধে, হাত পায়ে বেঁধে একটা ভিডিও আপলোড করলো, কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেল। এবং পরবর্তীতে দেখা গেল যে এইটা আসলে বিএনপির সাথে পলিটিক্যাল কোনো সম্পর্ক না, তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। এবং সে তো যেহেতু ছাত্রলীগ করতো সেই এলাকা থেকে পলাতক, তার ওয়াইফকে তার বাপের বাড়ির লোকজন তারা নিয়ে যাচ্ছে। কিন্তু সেটাকেও ফ্রেমিং করা হলো এবং সেটাও নিউজে আসলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। কিন্তু এইটার ছড়িয়ে যাওয়ার পরের যে স্টেপগুলো নেওয়ার, সেই স্টেপটা দেখা যাচ্ছে। এবং এই কারণে দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এখন আলোচনা করছি এই যে ভাইরাল হয়ে গেল, রাজনৈতিক দলকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু যে মেয়েটার আসলে হাত পা বেঁধে নিয়ে গিয়েছিল সেই মেয়েটার আসলে কেন, সে তো ভুক্তভোগী, তাকে নিয়ে কিন্তু কথা হচ্ছে না, তাকে নিয়ে আলোচনা হচ্ছে না।